আমাদের গ্রামটা নাটোরের শেষ সীমানা, উত্তরে বগুড়া, পশ্চিমে আপনার হলো নোয়াগাঁ জেলা। তা আমাদের গ্রামটাই একসিং গ্রাম, কোনো দ্বন্দ্ব ফেসাদ নাই, আমরা সবাই মিলে একতাভাবে চলাফেরা করি। এই কারণেই আমাদের গ্রাম হলো একসিং গ্রাম। বাপ দাদার মুখে থেকে শুনে আসা এই গ্রামের নামকরণ করা হয়েছে। আমরা এখনো সেই গ্রামে বসবাস করি। আমাদের গ্রামের মানুষ সবাই একতাবদ্ধভাবে বসবাস করি। এই একসিং নামটা হওয়ার কারণ আমরা পূর্বে কালের থেকেই আমার বাপ দাদাদের মুখে জানা যে সবাই একতাবদ্ধভাবে আমরা চলি। আজও পুরা একতাবদ্ধভাবেই আছি, যার কারণে আমরা জানি যে এই গ্রামের নাম একসিং এই কারণেই হয়েছে। আমার জন্ম একসিং গ্রামে, শৈশব থেকে আমি এখানেই মানুষ। আমাদের সময় যখন আমরা ছোট ছিলাম, 10-12 বছর বয়স, তখন আমাদের সময় আমাদের গ্রামে অধিকাংশ ঘর ছিল খড়ের আর মাটির দেওয়াল। এখন 2-4টা দালান মাঝে মাঝে হয়েছে। আগে আমরা বোনা ধানের আবাদ করতাম, রোপার আবাদ, ইরি, তারপরে বোড়া এগুলা ছিল না। মাগরি, পুঁয়া মাগরি, খুমন, লাঠিশাল এগুলা ধান মনে করেন, দিঘা, তারপরে পাঁড়িয়া আজুল, খাগড়িয়া, মাটিয়া গরল, এগুলা ধানের আবাদ ছিল। তো আমরা ওই বৎসরে একবার বুনতাম, আর সারা বছর ওই গরু ছাগল এগুলা মাটিলে ওগুলো এই পর্যন্ত আমরা মাঠের ভিতরে গরু রাখতাম। ওগুলো ধান খায় দেয় যা থাকতো, তার থেকে আবার ওই রমজান মাসে যখন ওই ধানগুলো আবার ফুলতো, তখন হয়তো ওই দেশের মানুষ, অন্য জায়গার মানুষ এসে ধানগুলো কেটে আমারে উঠানে উঠায় দিত। সেগুলো আমরা গরু দিয়ে আগে মলন মারছি। এই গরুর দাউন জুড়িয়ে 4টা 5টা 6টা করে গরু এক দাউনে জুড়িয়ে এরকম খোলায় ধান মারাই করা হয়েছে, মলন মারা হয়েছে। আর এখন তো মনে করেন নতুন পদ্ধতি আসছে, অনেক অনেক মেশিন দিয়ে কাজ করা হয়েছে, আর অত পরিশ্রমই আর নাই। এই গ্রামে প্রায় 1300-1350 মানুষের বসবাস। সে মানুষের কামাইয়ের উৎস সেটা শুধু এক কৃষিকাজের উপর। কৃষিকাজের উপরই আমরা সবাই বেঁচে থাকার চেষ্টা করি। বর্তমান এই গ্রামের মানুষ চলন বিলের মাঝখানে বসবাস। কিছু মাছের উৎপাদন আসে বন্যার সময় আসলে, ওই মাছের উপরে কিছুটা নির্ভরশীল হয়। গ্রামেতে এই রাস্তাঘাট না থাকার কারণে বাজার হয় নাই। এখন ধান টান বিক্রি করার জন্য আমরা বামিহাল যাই, বরগ্রাম যাই বাজার সদাই করার জন্যে। এখন আল্লাহ দিলে এখন রাস্তাঘাট ভালো। আগে রাস্তাঘাট ছিল না, কাদো মাটির ভিতরে হাঁটা যাওয়া লাগিচ্ছিল, চলাফেরা করা লাগিচ্ছিল, খুব কষ্ট ছিল, মানুষ খুব কষ্ট। এখন আল্লাহ দিলে খুব সুখে যাতায়াত করা যাচ্ছে, চলাফেরা করা যাচ্ছে। আগে তো মনে করেন ওই বামিয়াল যা লাগেছিল ধান লিয়ে যাইতে, এখান থেকে 5 কিলো ওই বড় গ্রামের রাস্তা কাঁচা ছিল, এখন আমাদের রাস্তা টাস্তা করে দিছে। ওই সময় যখন আমরা থাকছি তখন আমরা ওই 2 টাকা 2.5 টাকা এরকম কেজি চাউল, 15 টাকা 20 টাকা মন ধান, ওই সময় থেকে আমরা এই গ্রামেই বসবাস করি। এখন তো ইনশাল্লাহ অনেক দাম এগুলা। আর এখন যেভাবে চলছে বর্তমানে, এর পূর্বেকার কথাগুলো চিন্তা করলে এখন আর ভালোই লাগে না।
আগে আমরা মনে করেন এই আমাদের গ্রামে অনেক গাড়ি পুকুর ছিল, এগুলা খোলা মাছ আসে এরকম কই, কানুস, মাগুর, পর্যাপ্ত পরিমাণ পোবা মাছ এগুলা থাকতো। আমরা সারা বছর মাছ মেরেই খাইছি, কিনে খাওয়া লাগে না। আর এখন মাছ মনে করেন কিনতেও একরকম মিলে না, চাষের মাছ খাইতেও আর স্বাদ লাগে না, আগের মতো আর স্বাদ নেই মাছের। 'চলন বিলের যে গ্রামগুলো গড়ে উঠেছে, একটি নির্দিষ্ট জায়গায় গ্রামগুলো গড়ে উঠেছে। বিস্তীর্ণ জলরাশির মাঝে একটি নৌকার মতো অথবা একটি দ্বীপের মতো গ্রামগুলো সৃষ্টি হয়েছে। এই গ্রামের অধিকাংশ মানুষের জীবন জীবিকা কৃষির উপর, মৎস্যের উপর নির্ভরশীল। আমরা ডাহিয়া ইউনিয়নে আমরা দেখতে পাই যে একশিং একটি গ্রাম রয়েছে। এই গ্রামটি চলন বিলের অন্যান্য গ্রামের মতোই অনেকটা আদর্শবান গ্রাম, যেখানে অধিকাংশ মানুষ সহজ সরল জীবন জীবিকায় অভ্যস্ত। তারা এখন কৃষি কাজের উপর নির্ভরশীল এবং তারা সারা বছর কৃষির এবং মৎস্যজীবী হিসেবে কাজ করে থাকে। বিশ বছর আগে এই গ্রামে কোনো স্কুল ছিল না। এখন যাই হোক, স্কুল টিস্কুল হয়, আমাদের বাল বাচ্চা এই গ্রামে পাইপিট পড়ায়, প্রাইমারি পাস করায়, বামিয়ালে হাই স্কুলে, কলেজে, ওই নাটোরে যায় সব লেখাপড়া করছে। ইতিমধ্যে একটা প্রাইমারি স্কুল আমাদের গ্রামে প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমানে এখান থেকেই যা শিক্ষা লাভ করছে ছেলে মেয়ে, তারা এই প্রাইমারি গণ্ডি পেরিয়ে হাই স্কুলে, সেই এখান থেকে 8-10 কিলো ফাঁকে হাই স্কুলে যেতে হয়। এখনও তারা এই 8-10 কিলো রাস্তা ফাঁকে হাই স্কুল করে। এ কারণে অনেক ছেলে মেয়েই স্কুল পড়াশোনা করতে চায় না। এই গ্রামে শিক্ষার হার খুবই কম, যার কারণ হচ্ছে 1989 সালে আমাদের গ্রামে একটা শিক্ষা প্রতিষ্ঠান হয়। তার পূর্বে কোনো শিক্ষা প্রতিষ্ঠান ছিল না, তাই শিক্ষার হার খুবই কম। তো তারপর থেকে এই 89 সালের পর থেকে আপাতত আমাদের ছেলেমেয়েরা গ্রামের স্কুলে যাওয়া ধরছে। তখন থেকেই শিক্ষা আজও পর্যন্ত চলমান আছে। অত্যন্ত পুরাতন একটা গ্রাম, যেখানে আপনার অনেক লোক সংখ্যা আমি শুনছি, এখানে জনসংখ্যা অনেক বেশি, তারপরেও ছেলেমেয়েরা স্কুলগামী নয়। তাদের মানে লেখাপড়ার প্রতি একটা অনীহা রয়েছে। ম্যাক্সিমাম ছেলেমেয়েরা তারা স্কুলে আসতে চায় না। ছেলেমেয়ে আসে কিন্তু স্কুলে আসতে চায় না। তাদেরকে স্কুলে আসার জন্য বা উৎসাহিত করার জন্য আমাদের যে পদক্ষেপ নেওয়া দরকার, আমাদের খেলাধুলার সরঞ্জাম বা মাঠ যে সংস্কার করা দরকার বা শ্রেণীকক্ষের উন্নয়ন করা দরকার, এগুলো আমি মনে করি দরকার। এতে একটু পদক্ষেপ নিলে হয়তো ছেলেমেয়েরা স্কুলে আসতে বা আগ্রহী হবে। আমরা এই গ্রামের উন্নয়নের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি। বিশেষ করে তাদের শিক্ষা স্বাস্থ্য বিষয়টি আমরা নজর দিয়েছি।
এখানে শিক্ষা প্রসারের জন্য সরকারি প্রাথমিক বিদ্যালয়টি যে রয়েছে সেখানে তার পরিসরটা আরও বৃদ্ধি করার আমরা পরিকল্পনা গ্রহণ করেছি, আমাদের কাজ চলছে। পাশাপাশি এখানে খেলাধুলার জন্য যে একটি মাঠ, সুপ্রতিষ্ঠিত মাঠ তৈরি করা দরকার, তার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমরা জায়গা পেলেই আমরা একটি মাঠ তৈরি করে দেবো, যেখানে এই আদর্শ গ্রামের মানুষগুলো, তাদের বাচ্চাগুলো আগামী দিনে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য তারা খেলাধুলা করবে, নিজেদের মধ্যে ভাব বিনিময় করবে এবং তাদের মানসিক বিকাশের জন্য কাজে লাগবে। আমরা আজও পর্যন্ত যে একতাবদ্ধ আছি, এই একতাবদ্ধের উপর সরকারি কোনো অনুদান, কোনো কাজকর্ম আসলে দল বিদল নাই, সবগুলা দলের মানুষই এই গ্রামে বসবাস করে, প্রত্যেকটা দলের মানুষই। তারপর আমাদের কাজের সময় আসলে আমরা সবাই এক হয়ে, এক মনে এক প্রাণে আমরা এই কাজ করার জন্য চেষ্টা করি। তার জন্য আমাদের কোনো মতভেদ সৃষ্টি হয় না। আমরা বিন অঞ্চলের মানুষ, আমাদের ইরি বড়া যাই আসছিল উঠে গেছে, এখন বিলের মধ্যে পানি এসে গেছে। আমরা আগাবেলা মাছ মারি আর বিকেলবেলা গান বাজনা করি, নিজেও আনন্দ পাই, মানুষকে আমরা আনন্দ দিই, দিয়ে এই নিয়েই আমরা সময় কাটায় দিই। গান বাজনা এই যেরকম মনে করেন পালা গান আগে খুব আমাদের এলাকায় হইতো, যাত্রা গান এগুলা অনেক জায়গায় এরকম হইতো। ওর এই এখন যেরকম সিনেমার হলে হইতেছে এইরকম না।